ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট এক্সাম সলিউশন একাডেমি। আজকে তোমাদের ক্লাস 9-এর ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের লং কোশ্চেন সাজেশন উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। প্রথম পয়েন্ট দেবে ঋতু বৈচিত্র্য। মৌসুমী বায়ুর আসা যাওয়ার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে প্রধানত 4টি ঋতু যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীতকাল হলেও সামগ্রিকভাবে 6টি ঋতু পর্যায়ক্রমিক আবর্তন দেখা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষা, ভাদ্র আশ্বিন শরৎ, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীত এবং ফাল্গুন চৈত্র বসন্ত। 2 নম্বর পয়েন্ট, উষ্ণতা নিয়ন্ত্রণ। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের আবহাওয়া সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়, তবে স্থানভেদে উষ্ণতার বেশ পার্থক্য থাকে। যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আসানসোলে তা বেড়ে হয় 45 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালে উপকূল অঞ্চলে তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হলেও উত্তরের পার্বত্য অঞ্চলে তা হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ 0 ডিগ্রি বা 0 ডিগ্রির কম হয়। এরপর 3 নম্বর পয়েন্ট, শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। এই বায়ু পাহাড়ে বাঁধা পেয়ে প্রধানত শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টি ঘটায়, তবে রাজ্যের সব জায়গায় বৃষ্টি সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত হয় পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরাই অঞ্চলে 350 সেমি, সমভূমি অঞ্চলে 180 সেমি এবং মালভূমি অঞ্চলে সবচেয়ে কম হয় 125 সেমি। এরপর 4 নম্বরে দেবে আগমনের অনিশ্চয়তা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন অত্যন্ত খামখেয়ালি। এই বায়ু নির্দিষ্ট সময়ের আগে চলে এলে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা হয়, আর সময়ের পরে এলে বা কম বৃষ্টি হলে খরা দেখা দেয়। এরপর দেবে প্রাকৃতিক ঝঞ্ঝা অর্থাৎ ঝড় বৃষ্টি। মৌসুমী বায়ুর প্রভাবে বছরে বিভিন্ন সময়ে ঝড় ঝঞ্ঝা দেখা দেয়, যেমন গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা আশ্বিনের ঝড় এবং শীতকালে মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝা বা হালকা বৃষ্টি লক্ষ্য করা যায়। 6 নম্বর পয়েন্ট দেবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্ম ও বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্প থাকায় বাতাস আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টি হয়। অন্যদিকে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে আসার ফলে জলীয় বাষ্প থাকে না, তাই শীতকাল সম্পূর্ণ শুষ্ক থাকে। এরপর 7 নম্বর পয়েন্ট দেবে উষ্ণতার উপর প্রভাব। মে মাসের প্রচণ্ড দাবদাহ ও গরমের হাত থেকে এই বায়ু আমাদেরকে রক্ষা করে। জুন মাসে মৌসুমী বায়ু প্রবেশ করার সাথে সাথে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কমে যায় এবং আবহাওয়া ঠান্ডা হয়, তবে এর প্রভাব শীতের সময়কালেও কিছুটা প্রবাহিত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এই বক্তব্যটির সত্যতা বিচার করো। এর উত্তরে লিখবে, কোনো অঞ্চলের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হতে গেলে মূলত দুটি প্রধান ভৌগোলিক শর্ত প্রয়োজন। 1 নম্বর, ক্রান্তীয় অঞ্চলের অবস্থান এবং মৌসুমী বায়ুর একছত্র প্রভাব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দুটি শর্তই হুবহু মিলে যায়। এরপর 1 নম্বর পয়েন্ট দেবে ক্রান্তীয় অঞ্চলে অবস্থান। কর্কট ক্রান্তি রেখার অবস্থান। পশ্চিমবঙ্গের ঠিক মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি 30 মিনিট নর্থ অর্থাৎ উত্তর অক্ষাংশে বিস্তৃত হয়েছে, যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এরপর 1 নম্বর পয়েন্টের সাথে কর্কটক্রান্তি রেখার অবস্থানের পরে এই পয়েন্টটা দেবে উষ্ণ আবহাওয়া। কর্কটক্রান্তি রেখার এই অবস্থানের কারণে সামগ্রিকভাবে রাজ্যের জলবায়ু উষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রির কাছাকাছি পৌঁছায়, যা ক্রান্তীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর পয়েন্ট দেবে মৌসুমী বায়ুর একছত্র প্রভাব। 1 নম্বর, ঋতু পরিবর্তন। মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। এই বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে রাজ্যে বছরের প্রধান ঋতুগুলো আবর্তিত হয়। এরপর আর্দ্র গ্রীষ্মকাল ও বর্ষাকাল, এটা 2 নম্বর পয়েন্টের সাথেই লিখবে। গ্রীষ্মের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে রাজ্যে প্রবেশ করে এবং জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে এই সময়কালটি অত্যন্ত আর্দ্র থাকে। শুষ্ক শীতকাল, এটাও 2 নম্বর পয়েন্টের সাথেই লিখবে। আবার শীতকালে এর বিপরীত ঘটে, মানে গ্রীষ্মকালের বিপরীতটা ঘটে। স্থলভাগ থেকে আসা শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে জলীয় বাষ্প না থাকায় এই সময়ে বৃষ্টিপাত হয় না এবং আবহাওয়া শুষ্ক থাকে।
এরপর উপসংহারে লিখবে, যেহেতু পশ্চিমবঙ্গের তাপমাত্রা মূলত ক্রান্তীয় অঞ্চলের মতো উষ্ণ এবং এর সামগ্রিক বৃষ্টিপাত, আর্দ্রতা ও ঋতুচক্র পুরোপুরি মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই নিঃসংকোচে বলা যায় যে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপর ৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথমে পয়েন্ট দেবে অবস্থান, ভৌগোলিক অবস্থান। পশ্চিমবঙ্গের একেবারে উত্তর প্রান্তে হিমালয় পর্বতের পাদদেশে এই অঞ্চলটি অবস্থিত। এর পরের পয়েন্ট দেবে প্রশাসনিক এলাকা। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থানের সাথেই লেখা হবে। সমগ্র দার্জিলিং ও কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরের কিছু পার্বত্য অঞ্চল এই অঞ্চলের অন্তর্গত। এর পরের পয়েন্ট দেবে সীমানা। এর উত্তরে ভুটান ও সিকিম, পশ্চিমে নেপাল এবং পূর্বে অসম রাজ্য অবস্থিত। পরের পাটের উত্তরটি দেখো। প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য। লিখবে, এই অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত দুর্গম এবং বন্ধুর প্রকৃতির। প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। ক নম্বর মানে প্রথমে লিখবে তরুণ ভাঁজ পর্বত। এই অঞ্চলটি মূলত নবীন ভঙ্গিল পর্বত হিমালয়ের, বিশেষত শিবালিক ও হিমাদ্রির অংশ, তাই এখানকার পাহাড়গুলোর ঢাল খুব খাড়া এবং উপত্যকাগুলো গভীর হয়। ৩ নম্বর পয়েন্ট দেবে তিস্তা নদীর বিভাজন। এই অঞ্চলের প্রধান নদী হলো তিস্তা। তিস্তা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে সমগ্র পার্বত্য অঞ্চলকে প্রধান দুটি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে তিস্তার পশ্চিম ভাগ আর দ্বিতীয় হচ্ছে তিস্তার পূর্ব ভাগ। তিস্তার পশ্চিম ভাগের এই অংশে রাজ্যের প্রধান দুটি পর্বতশিরা রয়েছে, একটি হচ্ছে সিঙ্গালীলা, আরেকটি হচ্ছে দার্জিলিং পর্বতশিরা। তিস্তার পূর্ব ভাগ এই অংশে রয়েছে দূরবীন দ্বারা এবং দেউলা পর্বতশিরা। ৩ নম্বরে মেন পয়েন্ট প্রধান পর্বত শৃঙ্গ। সান্দাকফু, এর উচ্চতা ৩,৬৩৬ মিটার। এটি সিঙ্গালীলা পর্বতশিরার অন্তর্গত এবং এটি কেবল এই অঞ্চলেরই নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এছাড়াও অন্যান্য পর্বত শৃঙ্গ রয়েছে, যেমন এখানে রয়েছে ফালুর ৩,৫৯৫ মিটার, সবরগ্রাম ৩,৫৪৬ মিটার এবং কালিম্পং জেলার সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা ৩,১২১ মিটার এখানে অবস্থিত। এরপর ৪ নম্বরে মেন পয়েন্ট দেবে গিরিপথ ও উচ্চতার তারতম্য। জেলেফলা গিরিপথ। এই অঞ্চলে চোলা পর্বত শিরায় বিখ্যাত জেলেফলা গিরিপথটি অবস্থিত, যার মাধ্যমে প্রাচীনকালে ভারতের সাথে তিব্বতের বাণিজ্য ও যোগাযোগ রক্ষা হতো। এরপর উচ্চতা বৃদ্ধি। এই অঞ্চলের গড় উচ্চতা ৩০০ থেকে ৩,০০০ মিটারের মধ্যে ওঠানামা করে। দক্ষিণ থেকে উত্তর দিকে পাহাড়ের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এরপর ৪ নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের, উপকূলবর্তী অঞ্চলের ও মালভূমি অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। ৫ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে কোনো ৩ প্রকার মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। বাকি যে দুটি কোশ্চেন দিলাম তোমরা নিজেরা বাড়িতে নোট তৈরি করে পড়ার চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানিও, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ৫ নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের সব অধ্যায়গুলো থেকেই বড় কোশ্চেন পড়ার দরকার নেই। মোট 4টে অধ্যায়ের পরীক্ষা হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 3টে আর আঞ্চলিক ভূগোল থেকে 1টা। প্রাকৃতিক ভূগোল থেকে যদি তোমরা প্রশ্নবিচিত্রাতে যে কোশ্চেনগুলো ছিল, মডেল সেটগুলো, সেখানে যদি কোশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পাবে যে একটা করে অঙ্ক ছিল। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে একটা করে অঙ্ক ছিল। তোমরা যারা অঙ্ক পারো তাহলে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যে 3টের অধ্যায় রয়ে গেল, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এবং আবহবিকার, আর হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে পশ্চিমবঙ্গ। দেখবে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহবিকার থেকে একটা করে কোশ্চেন আসছে আর পশ্চিমবঙ্গ থেকে একটা কোশ্চেন আসছে। মোট 3টে করে প্রশ্ন থাকবে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ থেকে করে রাখাই ভালো, কারণ পশ্চিমবঙ্গটা একটু সোজা টাইপেরও আছে কোশ্চেনগুলো। এবারে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা পড়তে পারো। চলো আজকের এখানে শেষ করছি।